সেদিন আমি আর আমার বড় বোন বাড়িতে একা ছিলাম। দিদি বিধবা ছিলেন, তবে দেখতে এত সুন্দর আর আকর্ষণীয় ছিলেন যে তাকে দেখে মাথা ঘুরে যেতে পারত যে কারো। স্নান সেরে বাইরে এলেন তিনি, আর তখন তাকে দেখে আমি যেন নিজের হুঁশ হারিয়ে ফেললাম। দিদি তখনও যৌবনের রঙে ভরা ছিলেন, আর তার উপস্থিতি আমার ওপর গভীর ছাপ ফেলেছিল। সেই সময় আমার ভাবি মনীষার প্রসবের দিন ঘনিয়ে এসেছিল, আর মা তার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। যাওয়ার সময়ে মা অনেক জিনিসপত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মা বলে গিয়েছিলেন তাকে অন্তত ৩-৪ দিন হাসপাতালে থাকতে হবে। এটা ভেবে আমার মনটা খুশিতে ভরে উঠেছিল, কারণ এখন আমি বাড়িতে একা থেকে নিজের মর্জিমতো সময় কাটাতে পারব। তখন আমার বয়স ছিল ২০ বছর, একটা টগবগে যুবক ছিলাম। এই বয়সে ছেলেরা তো সবাই নিজের ইচ্ছেমতো জীবন চালাতে চায়। আমিও তাই ভাবছিলাম, এবার থেকে যা খুশি তাই করতে পারব। কিন্তু আমার মাথায় এটা একদমই আসেনি যে এমন একটা সুযোগ আমার সামনে চলে আসবে, যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। এত অল্প বয়সে কোনো নারীর সঙ্গে একান্তে সময় কাটানো, তাও আবার এমন নির্জনতার মধ্যে, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার ছিল। মা দুপুরের দিকে গিয়েছিলেন, আর মাত্র ১ ঘণ্টা কেটেছিল যখন বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হল। দুপুরবেলা বাইরে থেকে কেউ আসবে, এটা ভেবে আমি একটু অবাক হয়ে গেলাম। মা তো বাড়িতে নেই, তাহলে কে এলো? একটু ভেবেচিন্তে দরজার কাছে গেলাম, আর দেখি বড় বোন কবিতা দাঁড়িয়ে আছে। লাল শাড়িতে তাকে অপরূপ সুন্দর লাগছিল। তার ভেজা চুল থেকে পানি ঝরছিল, যেটা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছিল। তাকে দেখেই আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। মনে হচ্ছিল তাকে জড়িয়ে ধরি, কিন্তু তা তো আর করতে পারি না, কারণ এতদিন আমার আর কবিতা দিদির মধ্যে তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না। কবিতা আমাকে দেখে মুচকি হেসে ভেতরে আসার অনুমতি চাইলেন। আমি তাড়াতাড়ি দরজা খুলে তাকে পথ করে দিলাম আর আদর করে বললাম, দিদি, তোমার অনুমতি চাওয়ার কি দরকার? এটা তো তোমারই বাড়ি। কবিতা দিদি জোরে হেসে উঠলেন, তারপর বললেন, রোহিত, তোমার এই কথাটাই আমার খুব ভালো লাগে। তুমি আমাকে কখনো পর ভাবো না। দিদির হাতে আজও ১ গ্লাস তাজা দুধ ছিল। তিনি সবসময় দুধের গ্লাস নিয়ে আমাদের বাড়িতে আসতেন আর সোজা আমার দিকে এগিয়ে দিতেন। এখন তো আমার দুধ খাওয়ার এমন অভ্যাস হয়ে গেছে যে আমি তৎক্ষণাৎ দিদির হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে সবটা শেষ করে দিলাম। এটা দেখে দিদি হাসলেন, তারপর আমার কাছে এসে বললেন, তোমার আমার তাজা দুধ খুব পছন্দ, তাই না? আমি তৎক্ষণাৎ হাসুচোখ মাথা নাড়লাম। তিনি আমার হাত ধরে আমার পাশে বসালেন। এই প্রথমবার কবিতা দিদি আমার হাত ধরলেন। তার স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি আস্তে করে বললেন, রোহিত, তুমি জানো, আমার স্বামীরও আমার তাজা দুধ খুব পছন্দ ছিল, কিন্তু তার খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে গেল। আমাদের একসঙ্গে সময়টা খুব কম কাটানো হয়েছে। তার চলে যাওয়ার পর থেকে আমি খুব একা বোধ করি। এই কথা আমি ছাড়া আর কেউ জানে না। তাই তো প্রতিদিন তোমাদের বাড়িতে চলে আসি। আমি মুচকি হেসে তার কাঁধে হাত রেখে বললাম, তুমি কেন এত চিন্তা করো? আমরা তো আছি তোমার সঙ্গে। আমি সবসময় তোমার খেয়াল রাখার চেষ্টা করি। কখনো কিছু দরকার হলে একদম নিঃসংকোচে আমাকে বলতে পারো। আমার কথা শুনে কবিতা দিদির চোখে একটা অদ্ভুত চমক দেখা গেল। তিনি বললেন, সত্যি বলছো? তুমি আমার সব কথা মানবে? আমি জোরে জোরে মাথা নাড়লাম। তিনি আস্তে করে আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমি তোমার সঙ্গে শুতে চাই। তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? কবিতা দিদির মুখ থেকে এমন কথা শুনে আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি তখন মাত্র ২০ বছরের ছেলে, প্রথমবার কোনো নারী আমার এত কাছে এসেছে। শোবার ঘরে যাওয়ার কথা শুনে আমি আরও লজ্জায় পড়ে গেলাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কি হলো, তুমি কি আমার কথা রাখবে না? তার কথার ধারণ এত মায়াবী ছিল যে আমি নিজেকে আর থামাতে পারলাম না। হয়তো এটা আমার বয়সের দোষ ছিল, নয়তো সেই অনুভূতিগুলো যেগুলো অনেক দিন ধরে আমার মনে চাপা পড়েছিল। আমি দিদির হাত ধরলাম আর কিছু না ভেবেই তাকে আমার ঘরে নিয়ে গেলাম। তিনি চুপচাপ ওড়নাটা একপাশে রেখে আমার বিছানায় শুয়ে পড়লেন। সত্যি বলতে, কবিতা দিদির কাছ থেকে এমন আচরণ আমি একদম আশা করিনি। তিনি আমাদের বাড়িতে এসেছেন মাত্র ১ মাস হয়েছে। এর আগে কখনো আমাদের মধ্যে এমন কোনো কথা হয়নি। আজ হঠাৎ করেই তিনি আমার বিছানায় এসে শুয়ে পড়লেন, আর আমিও তার সঙ্গে বিছানায় চলে গেলাম। কবিতা দিদি আমার কান ধরে মুচকি হেসে বললেন, তুমি তো বেশ দুষ্টু ছেলে। আমি তার দিকে হাত বাড়ানোর আগেই তিনি এমন কিছু করলেন যে আমার হুঁশ উড়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন আপনি? তিনি হেসে বললেন, এটাও তো ভালোবাসার একটা ধারণ। তিনি আমার পায়ের কাছে বসে পড়লেন, আর তারপরের ৪ ঘণ্টা যা কিছু করলেন সেটা আমি জীবনে কখনো ভুলতে পারব না। মনে হচ্ছিল কবিতা দিদি যেন খুব অভিজ্ঞ নারী, এসব তার কাছে নতুন কিছু নয়। উপরওয়ালার কি পায়? হঠাৎ আমার মনে পড়ে গেল, কিছুক্ষণ আগে আমি তার দেবরকে তার বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম।
আর এই মুহূর্তে যে অবস্থায় তিনি দরজায় দাঁড়িয়েছিলেন সেটা ছিল একটা চমকে দেওয়া মুহূর্ত। আমি ভাবতে শুরু করলাম, কবিতা দিদি কি তার দেবরের সঙ্গেও এমন করে? সবাই তার সম্পর্কে একই কথা বলতো, তার দেবরের সঙ্গেও নাকি তার সম্পর্ক আছে। আর কিছুক্ষণ পরেই আমার সব প্রশ্নের জবাব মিলে গেল, যখন কবিতা দিদি টানা 4 ঘন্টা আমার সঙ্গে সেই সব করলেন। কবিতা দিদি একজন সুগঠিত, সুন্দরী আর যৌবনবতী নারী ছিলেন। তার শরীরের গড়ন ছিল আকর্ষণীয়। মাত্র কয়েক মাস আগে তিনি আমাদের পাশের বাড়িতে এসে উঠেছিলেন। প্রথম আমাদের সঙ্গে তার তেমন জানাশোনা ছিল না। একদিন তিনি তাজা দুধ নিয়ে আমাদের বাড়িতে এলেন আর মায়ের সঙ্গে নিজের পরিচয় দিলেন। তখন জানতে পারলাম তিনি একজন বিধবা নারী, একা থাকেন। তার সঙ্গে কেউ ছিল না, শুধু তার দেবর ছাড়া, যে মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে আসত। কবিতা দিদি বলেছিলেন তার খরচও তার দেবরই চালায়। তিনি শুধু নরম স্বভাবেরই ছিলেন না, ভালোবাসতে জানা একজন নারীও ছিলেন। যেদিন কবিতা দিদি প্রথমবার আমাদের বাড়িতে তাজা দুধ নিয়ে এলেন, আমি তাড়াতাড়ি সেই দুধটা খেয়ে ফেললাম। কারণ তার হাতে তৈরি তাজা দুধ আমার খুব পছন্দ ছিল। দুধটা এতটাই সুস্বাদু ছিল যে কবিতা দিদি যখন তৈরি করে আনতেন, তাতে আমারও কিছুটা ভাগ বসাতে ইচ্ছে করত। আমার এই পছন্দ দেখে তিনি বললেন, আমি যখনই আসব তোমার জন্য এই দুধ অবশ্যই নিয়ে আসব। তারপর থেকে তার আর আমার মায়ের মধ্যে এমন একটা বন্ধুত্ব গড়ে উঠল যে তিনি প্রতিদিন দুপুরে আমাদের বাড়িতে আসতে শুরু করলেন। তিনি একা মানুষ ছিলেন, মায়ের সঙ্গে নিজের সুখ দুঃখের কথা ভাগ করে নিতেন। মাও কবিতা দিদির সঙ্গে বাড়ির সব কথা খুলে বলতেন। এতে করে তাদের বন্ধুত্বটা আরও গভীর হয়ে গেল। আর এই বন্ধুত্বের সুবিধাটা আমি পেতে শুরু করলাম। এখন আমি শুধু কবিতা দিদির আনা তাজা দুধই খেতাম না, সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকতাম। কারণ কবিতা দিদি আমার খুব পছন্দ হয়ে গিয়েছিলেন। এই বয়সে ছেলেদের এমন নারীরা খুব আকর্ষণ করে, আর কবিতা দিদির ব্যক্তিত্বও ঠিক তেমনি ছিল। আস্তে আস্তে কবিতা দিদি ছোটখাটো কাজের জন্য আমাকে ডাকতে শুরু করলেন। কোনো কাজ থাকলেই তিনি আমাকে ডাক দিতেন, আর আমি দৌড়ে তার কাছে চলে যেতাম। তার জিনিসপত্র, সবজি কেনার কাজ, সব আমার জিম্মায় চলে এসেছিল। মা বলতেন, কবিতা বিধবা মানুষ, তার সাহায্য করা আমাদের কর্তব্য। বাবাও কয়েকবার বলেছিলেন, অচেনা মেয়ে মানুষের কাছে ছেলেকে এভাবে পাঠানো ঠিক না। পাড়ায় কি কথা উঠবে, কিছু উল্টোপাল্টা হয়ে গেলে কি হবে? কিন্তু মা বাবার কথায় কান দিতেন না। তিনি বলতেন, কবিতার সাহায্য করতে হবে আমাদের। এরপর থেকে কবিতা দিদি প্রতিদিন আমাদের বাড়িতে আসতে লাগলেন, আর আমিও প্রতিদিন তাজা দুধ খেতে পেলাম। মাঝে মধ্যে মা তাকে বারণও করতেন, রোজ রোজ দুধ আনতে হবে না, এতে রোহিতের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কবিতা দিদি হেসে বলতেন, রোহিত কি আমার পর? আমার এত সাহায্য করে, তাকে এক গ্লাস দুধও খাওয়াতে পারব না? কবিতা দিদির এই ভালোবাসার কাছে মা চুপ হয়ে যেতেন, আর আমিও তার প্রতি শ্রদ্ধা করতাম। তিনি আমাদের বাড়িতে আসতে শুরু করার মাত্র 15 দিন হয়েছিল। তখন আমার ভাবি মনীষাকে তার মায়ের বাড়ির লোকজন আমাদের বাড়িতে রেখে গেল। কারণ তার প্রসবের সময় হয়ে এসেছিল। মায়ের বাড়ির নিয়ম ছিল প্রথম সন্তান স্বামীর বাড়িতেই হবে, আর সব খরচও স্বামীর পরিবার বহন করবে। আমার বাবা সরকারি চাকরি করতেন, আমাদের টাকার অভাব ছিল না। মনীষা আমার ভাবি, তাই মায়ের এতে কোনো আপত্তি ছিল না। কিন্তু কবিতা দিদিমাকে বললেন, এটা ঠিক না, কেউ এভাবে নিজের সম্মান ফেলে চলে যায় না। এটা তো স্বামীর ঘরের বাচ্চা, তাদেরই জন্ম দেওয়া উচিত। কবিতা দিদির কথা শুনে মা বুঝলেন তিনি ঠিকই বলছেন। কিন্তু এখন আর কি করা যাবে? তবে এর ফল হলো এই যে মা কবিতা দিদির কাছে জিজ্ঞেস করলেন, কোন হাসপাতালে নিয়ে যাব? মনীষা ভাবি আসার পর থেকে কবিতা দিদির আনাগোনা একটু বেড়ে গিয়েছিল। তিনি প্রায়ই ভাবির সঙ্গে বসে কি যেন আলাপ করতেন, আর আমি দূর থেকে শুধু দেখতাম। বোধহয় মেয়েদের ব্যাপার ছিল, তাই আমি কখনো মাঝে পড়িনি। কয়েকদিন পর এক সন্ধ্যায় ভাবি আমাকে বললেন, রোহিত, আমাকে একটু আমার বাপের বাড়ি নিয়ে যা, কিছু জিনিস আনতে হবে। আমি অবাক হলাম। ভাবির শরীর ভালো ছিল না, এমন অবস্থায় এত দূর যাওয়ার কি দরকার? তবু ভাবলাম হয়তো কোনো জরুরি জিনিস লাগবে। তারপর ভাবি আমার সঙ্গে তার বাপের বাড়ি গেলেন, আর ফেরার সময় একটা বড় কালো ঝোলা নিয়ে এলেন। পরের বার কবিতা দিদি যখন আমাদের বাড়িতে এলেন, ভাবি তাকে বললেন, আপনার কথা মতো আমি সবকিছু মাকে এনে দিয়েছি। আপনি যদি আমার চোখ না খুলে দিতেন, আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় ভুল করেছি। কবিতা দিদি ভাবিকে আদর করে জড়িয়ে ধরে বললেন, তোমরাই আমার আপনজন। এখন আমার আত্মীয়তার মর্ম বুঝতে পেরেছি। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গিয়েছি। কবিতা দিদি আমার সাহায্যের জন্য আসতেন, কিন্তু প্রতিবারই যেন একটা এহসানের ভার রেখে যেতেন। তিনি বললেন, আমি তো একদম একা হয়ে গিয়েছি। এই বলতে বলতে তার চোখে পানি চলে এলো। ভাবি তাড়াতাড়ি তাকে কাছে টেনে নিয়ে বললেন, আপনি একদম একা নন।
এখন থেকে আপনি আমাদের বড় বোন। তারপর দুজনে হেসে গল্প শুরু করলেন। কবিতা দিদি এখন প্রতিদিন আমাদের বাড়িতে আসতে লাগলেন। যেদিন ভাবির শরীরটা খুব খারাপ হল, আমরা বিশেষ করে তাকে ডেকে বললাম, ভাবিকে যে কোনো সময় হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। রোহিতের কিছু লাগলে আমি ওকে বলে দেব, ও আপনাকে জানিয়ে দেবে। কবিতা দিদি হেসে বললেন, ভাবি, এখন আর চিন্তা কিসের? আমি নিজে রান্না করে রোহিতকে খাওয়াব। আপনাকে কষ্ট করতে হবে না। এটা শুনে মায়ের মনে শান্তি এলো, আর রাতটা এভাবেই কেটে গেল। মা ভাবিকে হাসপাতালে নিয়ে যাননি। সকালে আমি কোনো কাজে বাইরে বেরিয়েছিলাম, তখন দেখলাম কবিতা দিদির দেবর তার দরজায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে ভেতরেও ঢুকে গেল। আমার মাথায় এলো না, এ কেমন দেবর যে সাহায্য করে আবার এহসানও জাহির করে। কয়েকবার কবিতা দিদির মুখে তার দেবরের কথা শুনেছি, আর আমার সে একদম পছন্দ ছিল না। একদিন খেলনার দোকানে দাঁড়িয়েছিলাম, দোকানদার জিনিস দিতে দিতে বলল, কবিতা তো অদ্ভুত মেয়েমানুষ মনে হয়, প্রতিদিন তার বাড়িতে লোক আসে। জানি না কি সম্পর্ক তার কথায় আমার রাগ উঠে গেল। আমি বললাম, ও তার দেবর, খরচের জন্য আসে। দোকানদার আমার কথা শুনে জোরে হেসে বল, বাহ ভাই, তার দেবরের তো মজাই মজা। যুবতী ভাবির বাড়িতে খরচ দিতে আসে। দোকানদারের কথায় আমার রাগে গা জ্বলে উঠল, কিন্তু চুপচাপ সেখান থেকে ফিরে এলাম। বাড়ি পৌঁছে শুনলাম ভাবির শরীর আরও খারাপ হয়েছে। মা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। মা অনেক জিনিস বেঁধে ফেলেছিলেন আর আমাকে রিকশা ডাকতে বললেন। রিকশা আনতে বেরোতেই দেখলাম কবিতা দিদির দেবর ফিরে যাচ্ছে। কবিতা দরজায় দাঁড়িয়েছিল। শুধু লাল রঙের জোড়ায় তাকে অপরূপ সুন্দর লাগছিল। তার চুলগুলো খোলা, আর সেখান থেকে পানি ঝরছিল। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম, কিন্তু তারপরই ভাবির শরীরের কথা মনে পড়ল। আমি তাকে সবটা জানিয়ে দিলাম। তিনি তাড়াতাড়ি আমাদের বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি রিকশা নিয়ে ফিরতেই দেখলাম মা আর কবিতা মিলে ভাবিকে রিকশায় তুলছেন। তারপর মা ৩-৪ দিনের জন্য হাসপাতালে চলে গেলেন। কবিতা দিদি তার বাড়িতে ফিরে গেলেন। আমি আরাম করে বাড়িতে বসলাম, কারণ এখন আমি পুরোপুরি একা। কিন্তু কয়েক ঘন্টা পরেই কবিতা দিদি আবার আমাদের বাড়িতে চলে এলেন। সেই একই লাল জোড়া পরা, চুল খোলা, তাকে অসম্ভব সুন্দর লাগছিল। এই প্রথমবার আমরা দুজন একা মুখোমুখি হলাম। তার হাতে ছিল দুধের গ্লাস। গত 1 মাস ধরে আমি এই দুধ খাচ্ছি। আমি তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেললাম। তারপর তার ইচ্ছেমতো তাকে আমার শোবার ঘরে নিয়ে গেলাম। কিন্তু বিছানায় শুতেই কবিতা দিদি আমার পায়ের কাছে বসে পড়লেন আর বললেন, আমার ভালোবাসার ধরনটা দেখো। তার এই আদায় আমাকে মুগ্ধ করে ফেলেছিল। এর মাঝেই কবিতা দিদি তার ওড়না তুলে আমার দুটো পা বেঁধে ফেললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন? তিনি এগিয়ে এসে আমার ঠোঁটে হাত রাখলেন, তারপর বিছানার চাদর দিয়ে আমার দুটো হাত বিছানার পাশে বেঁধে দিলেন। আমার ভেতরটা উত্তেজনায় ভরে উঠল। একজন সুন্দরী, যৌবনবতী নারী আমার সঙ্গে আছে, আর তিনি নিজেই আমার সঙ্গে সময় কাটাতে প্রস্তুত। এটা আমাকে বিছানায় আটকে রাখছিল। কিন্তু আমি চোখ বন্ধ করে তাকে অনুভব করার আগেই এমন কিছু ঘটল যে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমাকে বেঁধে কবিতা দিদি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর অনেকক্ষণ ফিরলেন না। কিছুক্ষণ পর আমার চোখ খুলে গেল। দেখি 3 ঘন্টা কেটে গেছে। বাড়িতে পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কবিতা দিদি ছাড়াও আর কেউ আছে। তারপরই কবিতা দিদির দেবর আমার ঘরে ঢুকল। তাকে দেখে আমার হুঁশ উড়ে গেল। এই সময় আমাদের বাড়িতে সে কি করছে? তারপর দেখলাম কবিতা দিদির হাতে সেই কালো ঝোলা, যেটা ভাবি তার বাপের বাড়ি থেকে এনেছিল। তিনি তাড়াতাড়ি ঘরে চোখ বুলিয়ে কিছু দামি জিনিস সেই ঝোলায় ভরতে লাগলেন। তারপর দুজনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। যাওয়ার সময় কবিতা দিদির দেবর বলল, আমার বুয়ের এত খেয়াল রাখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বাড়ি থেকে যা নেওয়ার পারি আমরা নিয়ে নিয়েছি। এখন তুমি এভাবেই বাধা থাকো, কারো জন্য অপেক্ষা করো। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কবিতা দিদি বিধবা ছিলেন না। এই লোকটা তার দেবর নয়, তার স্বামী। আস্তে আস্তে বুঝতে পারলাম তারা একটা বড় চালাকি করেছে। শুধু আমাদের বাড়িতে জায়গা করে নেয়নি, বাড়ির সব জিনিসের খবরও জেনে নিয়েছে। কবিতা দিদি আমার কাছে এসে বললেন, তোমার মতো ছেলেদের জালে ফাঁসানো আমার কাছে খুব সোজা। দেখো, তুমি আমাকে তোমার বাড়িতে জায়গা দিয়েছ। এই বলে তিনি জোরে হেসে আমার গালে হাত বুলিয়ে তার স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি এমনভাবে বাধা ছিলাম যে বুঝতে পারছিলাম না কি করব, কাকে ডাকব, কার কাছে সাহায্য চাইব। প্রায় 4 ঘন্টা আমি এই অবস্থায় বন্দী ছিলাম। রাত 8টার দিকে বাবা অফিস থেকে ফিরলেন। আমাকে এই অবস্থায় দেখে তিনি অবাক হয়ে গেলেন। তাড়াতাড়ি আমাকে খুলে দিলেন, আর আমি তাকে সব খুলে বললাম। বাবা মাথায় হাত দিয়ে বললেন, আমি তোমার মাকে আগেই বলেছিলাম
কোনো অচেনা মেয়েমানুষকে এত বাড়িতে ঢুকতে দেওয়া ঠিক না। আমি আর বাবা মিলে পুরো বাড়ি খুঁজলাম। আমাদের হুঁশ উড়ে গেল। বাড়ির সব দামি জিনিস, গয়না সব গায়েব। ভাবির জিনিসের মধ্যে কি কি নিয়েছে তাও জানি না। ভাবির শরীর ভালো ছিল না, তাই তাকে কিছু বলিনি, কিন্তু মাকে সব জানালাম। শুনে মা খুব কাঁদতে লাগলেন। মা বললেন, কবিতা দিদির কথায় মনীষা ভাবি তার বাপের বাড়ি থেকে সব গয়না নিয়ে এসেছিল। কবিতা দিদি তাকে বলেছিলেন, তোমার মা যদি তোমার গয়নার ওপর হাত দেয়, তাই সব নিজের কাছে রাখো। ভাবি তার কথায় ভুলে সব গয়না এখানে এনেছিল, আর কবিতা দিদি সেগুলো সহজেই হাতিয়ে নিয়েছে। মা পুলিশে অভিযোগ করলেন, কিন্তু জানা গেল কবিতা দিদি আর তার স্বামী শহর ছেড়ে পালিয়েছে। এটা তাদের দুজনের পেশাই ছিল। কবিতা দিদি বিধবার ভান করে কারো বাড়িতে ঢুকে পড়তেন, বাড়ির সব খবর জেনে নিতেন, তারপর সুযোগ পেলেই সব লুটে নিতেন। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত তাদের এতটা পৌঁছে দেওয়ার জন্য আমিই দায়ী। আমি যদি তার ইচ্ছেমতো তাকে আমার কাছে না আনতাম, তাহলে হয়তো এসব কিছুই হতো না। আমার আবেগের কারণে আমার পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল। মাঝে মধ্যে ভাবি, যদি কবিতার দুধে ঘুমের ওষুধ না মেশানো থাকত, তাহলে হয়তো সব আলাদা হতো। তবু মনে হয় আমি তো ঘুমিয়েই পড়তাম, তাকে শোবার ঘরে আনি আর না আনি। যা হলো তাতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আজও এর জন্য আমার মন খারাপ হয়। এটা আমার ভুলের জন্যই ঘটেছে। মায়ের অনুপস্থিতিতে আমার কবিতা দিদিকে বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত হয়নি। অনেক সময় মেয়েরা এমন ভুল করে ফেলে যে তারা নিজের শ্বশুরবাড়ির কথা বা দুঃখগুলো অচেনা মেয়েমানুষের কাছে বলে বসে। আমরা জানি না কে কখন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে নেবে। আমাদের খুব সাবধানে থাকা উচিত। বাড়ির কথা কোনো অচেনার সঙ্গে একদম ভাগ করা উচিত না, সে মেয়েমানুষই হোক। মনীষা ভাবি তার শ্বশুরবাড়ির কথা কবিতা দিদির কাছে বলেছিল, আর সেই সুযোগ নিয়েই কবিতা তার সব গয়না হাতিয়ে নিয়েছে। যদি ভাবি তার শ্বশুরবাড়ির কথা না বলতেন, তাহলে হয়তো গয়নাগুলো বেঁচে যেত। ভাবির বাপের বাড়ির লোকজন যখন শুনাল শ্বশুরবাড়িতে চুরি হয়ে তার গয়নাও গেছে, তখন তারা খুব হিচি করল। তার মা তাকে অনেক বকল, কেন গয়না নিয়ে শ্বশুরবাড়ি গেলি? এতে তার স্বামীর চোখেও সে খারাপ হয়ে গেল। ভাবির একটা ভুলে তার অনেক ক্ষতি হয়ে গেল। আজও সে লজ্জায় পড়ে মায়ের কাছ থেকে গয়না বাঁচাতে শ্বশুরবাড়ি এনেছিল, আর সেখান থেকে চুরি হয়ে গেল। কিছু মেয়েমানুষ এমনও আছে যারা যুবকদের আবেগ জাগিয়ে তাদের সম্পদের লোভ করে। যখন তাদের হাতে সব চলে আসে, তখন আর পিছনে ফিরেও তাকায় না। এই ঘটনায় আসল দোষী কে? আমার দোষ কি যে আমি একটা অচেনা মেয়েকে একা সময়ে বাড়িতে ঢুকতে দিয়েছি, আর আবেগে ভরে তার সব কথা মেনে চলেছি? নাকি মায়ের দোষ, যিনি বাড়ির সব কথা একটা অচেনা মেয়ের কাছে বলেছেন, আর তার ওপর এত ভরসা করেছেন যে সব জানিয়ে দিয়েছেন? নাকি কবিতার মতো মেয়েদের দোষ, যারা অন্যের একবারের ভরসা শেষ করে দেয় আর সুযোগ পেলেই সব লুটে নেয়? আজকাল ভালো করতে গেলে যেন খারাপই হয়। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, এমন চমকপ্রদ গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসবো আপনার অফিসে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। আর ওই ফাইলটা আমি সই না করলে তো আসলে ওইটা হবে না। ওই ফাইলটাতে আমি সই করলে আপনার ওখান থেকে পোস্টিং হয়ে যাবে। আর শুনুন, সত্য সাপেক্ষে যেটা কথা রয়েছে, এটা কিন্তু আসলে কথায় কথায় অক্ষরে অক্ষরে এটা মিল থাকতে হবে। তা না হলে কিন্তু হবে না। কথাটা মাথায় রাখবেন। আর তা না হলে আমি ফাইলে সই করব না, এটা আমি আগেই বলে দিচ্ছি। বুঝতে পারছেন? ওকে স্যার। আর আপনি তো জানেন স্যার, আমি তো অবশ্যই আপনার কথা রাখবো, কারণ আপনার সঙ্গে আমি মিট করছি যেটা, এটা আমি কখনোই মিস করব না। আমি ঠিক কথা রেখেই চলবো, বুঝলেন বস? আপনি শুধু আমার ফাইলটা সই করে আমাকে এখান থেকে একটু ট্রান্সফারের ব্যবস্থা করে দিন, তারপরে আমি আপনার জন্য ব্যবস্থা সবই করব। আর আপনি ভাবছেন কেন যে আমি আপনার কথা রাখবো না? স্যার নাকি আগেই আপনি আমাকে ওইটা করবেন, মানে আপনার সঙ্গে আমার যেটা কথা ছিল। আরে ম্যাডাম, আমি আসলে নগদে বিশ্বাসী। ওইসব পরে টরে ওইসব আমি বুঝি না। আপনি আমার অফিসে এসে আগে আমার সঙ্গে সাক্ষাৎ করেন, তারপরে আপনার ফাইলে আমি সই করে এটা ওখানে স্যারের কাছে সাবমিট করে দিব, তাহলেই হয়ে যাবে। বুঝছেন? আমি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি না। আপনার কাজ হয়ে গেলে আপনি তো আমাকে ধরেই দিবেন না, তখন কি করব আমি? আপনাকে অন্যভাবে ব্যবস্থা নিতে যাব? কেন এটা করতে যাব? এটা গোপনে আপনার সঙ্গে আমার যেটা মিট হয়েছে আপনি সেটা করেন।
আর এর বাইরে যদি কোনো মন্তব্য আপনার মধ্যে থাকে, কোনো চালাকি থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আর আপনার ফাইলেও আমার সই হবে না, আপনার কাজও হবে না। অফিস থেকে বের করে দেব। বুঝছেন? আপনি ভাগাড়ে পড়ে থাকবেন, ওই ভাগাড়েই থাকবেন। এখানে আপনার উপরে আসতে হবে না। উপরে উঠতে হলে, ভালো পজিশনে দাঁড় হতে হলে, আমার যেখানে হাত রয়েছে, আমার সঙ্গে যেটা কথা আগে সেটা করুন, তারপরে সব হবে। হুম? ঠিক আছে স্যার, তাই হবে। কারণ আমার আসলে পোস্টিংটা দরকার। আর আমি এখানে বড় অসুবিধার মধ্যে আছি, বুঝছেন বস? এই জন্য আমাকে আপনার এই কাজটা করতেই হবে। আর এর জন্য আমি আপনার কাছে একবার কেন বারবার থাকতে রাজি আছি। আপনি শুধু আপনার জায়গাটা কোথায়, পার্সোনাল জায়গা, এই জায়গাটা একটু ঠিক করেন, তাহলেই হবে। এই নিয়ে আপনি এত টেনশন করেন না। আমি আপনাকে অগ্রিম দেব, তারপরে আপনি আমার কাজ করবেন। যদি আমি আপনাকে খুশি করতে পারি, আপনার মনকে জয় করতে পারি, তাহলে তো আপনি খুশি মনে আমার কাজটা করে দেবেন স্যার, তাই না? হ্যাঁ, এই তো আপনি লাইনে আসছেন। আর এত সহজেই বোঝার জন্য ধন্যবাদ। কারণ আমি আপনাকে বারবার একই কথা বোঝাইতে যাব না। কারণ আরেকজন আপনার পাশেই সেদিন আপনার সঙ্গেই আমার অফিসে আসছিল। ওনারও ওই একই প্রস্তাব। উনি সুনামগঞ্জে আছে। ওখান থেকে ওনাকে আরেক জায়গায় ট্রান্সফার হতে হবে। যাই হোক, এ বিষয়ে আপনার সঙ্গে আর আমি আলাপ করতে চাচ্ছি না। তো উনার সঙ্গেই আমার এটাও মিট করা আছে। উনিও এই একই কথা। উনি তো তার আগেই রাজি হয়ে গেছে। আর আপনাকে তো একটু বোঝাইতে হলো। উনাকে আমার বোঝাইতে হয় নাই। উনি অগ্রিম রাজি হয়ে গেছে। তো ডেটটা উনার সাথে একদিন করব, আপনার সাথে একদিন করব। আর আমার পার্সোনালে আমি আপনাকে অ্যাড্রেস বলে দিচ্ছি। সেখানে ঠিক টাইম জানাই দেব। ওই টাইমে ওখানে চলে আসবেন। সেখানে শুধু আপনি আর আমি আর মাস্তি হবে। মজা হবে। আপনি আমাকে খুশি করতে পারলে আপনার আরো ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আমি দিব। বুঝছেন? হুম, বুঝতে পারলাম স্যার। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন। আপনি কি এই সবারই এই ধরনের উপকার করেন? আর সবাইকে এইভাবে আপনি একটা একটা করে কুড়ি কুড়ি খান, মানে এরকম মাস্তি করেন সবার সাথে, নাকি শুধু আমার সাথেই করছেন? আমি তো দেখছি আমাকেও আপনি খাবেন। আবার ওই মেয়েটা, যে মেয়েটা শ্রামগঞ্জের আপনার কাছে ওই যে সাহায্য নিতে আসছে, ওরও তো আমার মতে প্রবলেম, ট্রান্সফার বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো এটা আপনি হাত আছে স্যার, আপনি এটা করবেন, কিন্তু এর বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে টাকা না নিয়ে জাস্ট আমাদের দেহটা নেবেন। আর এটাই কি আপনার স্যার অরিজিনাল স্বভাব, নাকি আসলে আমাদের ভালো লাগছে এই জন্য আপনি আমাদের কাছে এটা দাবি করছেন স্যার? আর যেহেতু আমাদের এটা প্রয়োজন, তো আমি তো প্রয়োজন সাপেক্ষে রাজি হলাম। তো একবার দুবার থাকলে আসলে কি হবে? কেউ তো দেখবে না, শুধু আপনি আর আমি জানবো। কিন্তু আপনার বেলায় আপনি কি অনেক মেয়েদের কাছে এইভাবে কাজ করে যাচ্ছেন স্যার, দিনের পর দিন? এটা কেমন হয় স্যার? আমি দিনের পর দিন কার সঙ্গে কি করলাম না কি করলাম, এইটা নিয়ে আপনার মাথা ব্যথা করে লাভ হবে না। আপনার কাজ আপনি আমার কাছ থেকে সঠিকভাবে বুঝে পেলেই হবে। আর তার বিনিময়ে যেটা কথা, এটা আপনি করুন, তাহলেই হবে। বাকি হিসেবটা আপনার না, বাকি হিসেবটা আমার। আর আমি কার সঙ্গে কতগুলার সঙ্গে কি করলাম না করলাম, এটা দেখে আপনার লাভ নেই। আরে আমি কত মানুষকে এভাবে উপকার করলাম, আর কত মেয়ের জীবন এভাবে আমি টেস্ট করলাম। আর আপনি তো মানে এত মাথা ব্যথা করছেন কেন অন্যদের বেলায়? এগুলো আসলে আপনার ঠিক না। আপনারটা আপনি বুঝে নেন। আর না হলে আপনি চেপে যান। আপনার কোনো উপকার লাগবে না। বুঝতে পারছেন? জি বস, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি বস। আপনি এত মার্কেট, এত হাইলাইট হলেন কিভাবে? মানে আপনার হাত আছে দেখে বস, আপনি সবাইকে টেস্ট করছেন। মানে কত মেয়ের জীবন এভাবে সর্বনাশ করছেন বস। এটা আসলে ভাবনার বিষয়। আমার নয়, আমার দেহের বিনিময়ে আপনি আমার কাজটা করে দিলেন। আমি আপনাকে খুশি করব, তারপরে আপনি আমার কাজ করবেন। কিন্তু কি এরকম সবার সঙ্গে আপনি সারিতে করছেন? মানে আরো পূর্বে অনেকের বেলাগুলো করছেন? ও মাই গড! ভাবতেই অবাক লাগে স্যার। আসলেই ভাবতেই তো অবাক লাগে। তা ভালো, স্যার বিনিময়ে তো সবাই একটু উপকার পাইছে। আর আপনারও হলো, তাই না বাস? হ্যাঁ, হবে না কেন? আর আমি যে কয়দিন মানে এই চেয়ারে থাকবো, আমি জনগণের সেবা করেই যাব। বুঝতে পারছেন ম্যাডাম? আমি উপকার একের পর এক করেই যাব। আমারও হবে, আর জনগণেরও লাভ হবে।
কারণ তারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে স্যার ফাইলটাতে সই করেন, স্যার আজকে আমার এই সমস্যা ওই সমস্যা, দরখাস্ত করতে হয়, দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হয়। আর আমি যদি একটু সাহায্যের হাত রাখি না, তাহলেই তো আপনাদের উপকার হয়। আর এর বিনিময়ে আপনার ওইটুকু সম্পদ আমাকে দিয়ে খুশি করতে আপনার আপত্তি কোথায়? হ্যাঁ? আর যদি আপনার আপত্তিই থাকে তাহলে আপনার উপকার করতে আমি বাধ্য নই। আপনি যান, যেখানে আপনি উপকার পাবেন ফ্রিতে সেখানে যান। আমাকে লাগবে কেন? আমার কাছে আসলে গিভ অ্যান্ড টেক, বিনিময় করতে হবে। বুঝতে পারছেন ম্যাম? এইভাবে তৈরি হয়ে আপনি আমার সাথে দেখা করেন। তারপরে আমি আপনার আগে টেস্ট করব। খুশি করতে পারলে আপনার কাজ অতি দ্রুত হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি ক্লিয়ার বুঝতে পারছি। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনার কোনো আপত্তি না থাকে, আপনি অবশ্য মাইন্ড করবেন না। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, আমি যদি বস আপনাকে আমার এই দেহটা না দিয়ে, যদি এই আমার এই উপকারের বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিতাম, মানে একটা অ্যামাউন্ট যদি আপনি আমাকে বলতেন, সেটা যদি দিতাম, তাহলে হয়তো আপনার কাছে আমার এই দেহ দান করতে হতো না। আমি এটা বলছিলাম স্যার, যদি এরকম কোনো অপশন থাকে তাহলে একটু আমাকে বলেন, আমি একটু উপকৃত হতাম। কারণ স্যার, পূর্বে কোনোদিন আমি এরকম কারোর সঙ্গে থাকিনি তো, পড়িনি তো, আমার অনেক ভয় লাগছে আসলে। শালার পাগলি। এই আপনার ভয় কিসের? আপনি মেয়ে মানুষ না? আপনার এত ভয় কিসের? কোনো টেনশন নেই। আর আমার কোনো অর্থ করেও লাগবে না বিনিময়ে। আমার শুধু আপনাকেই লাগবে একবার। আর সেটা অগ্রিম। পরে টরে হবে না। এটা বলে দিলাম। বুঝছেন? দেখেন আপনি ভেবেচিন্তে কি করবেন। হলে এখনই বলেন, না হলে না করে দেন। আমি আপনার থেকে বিদায় নেব। আর এত কথা ভাল লাগে না। সরি বস, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি অপশন খুঁজছিলাম, তো আপনার যখন আসলে টাকার লোভ নাই, আমার দেহের লোভ। ঠিক আছে বস, তাই হবে। তবে আপনি ডেটটা বলেন, আমি কবে আসবো আপনার অফিসে। তারপরে আপনার সঙ্গে আগে ওইটা করবো, তারপরে আপনি আমার ফাইলে সই করেন বা আমার কাজটা করেন। বলুন স্যার, আমি কবে আসবো? এই যে ম্যাডাম, আপনি আগামীকাল 10টায় আমার অফিসে এসে দেখা করেন। তারপরে একটু সময় হাতে করে আসবেন, হ্যাঁ? আমার সঙ্গে আপনার বিকাল অবধি থাকতে হবে। এরকম সময় হাতে নিয়ে আসবেন, তারপরে আর আশা লাগবে না। কালকের দিনটা আমাকে সময় দিলেই হবে। বুঝছেন? আর যদি আপনার কোনো আপত্তি থাকে সেটা বলেন। ঠিক আছে বস, তাই হবে। আমি ঠিক আগামীকাল 10টায় আপনার অফিসে পৌঁছে যাব। কিন্তু বস, আরেকটা কথা, আহ, আমি কিন্তু আপনার সঙ্গে এভাবে খালি খালি থাকতে পারবো না। যেহেতু আপনি তো বোঝেনি ব্যাপারটা, এরকম ভয় রেখে কোনো কাজ করতে পারবো না। আর আমি এটা বলতে চাচ্ছি যে আপনি খালি খালি আমার কাছ থেকে মজা নেবেন, এই ধরনের কোনো আশা করেন না। জাস্ট কাছে একটু প্রোটেকশন রাখবেন, তাহলেই হবে। আর ভয় থাকবে না। আপনি যত মানে যে কয়বার খুশি একটু দেখে শুনে আমাকে কষ্ট দিবেন না। একটু থাকবো, ঠিক আছে, আমি কষ্ট মেনে নিয়ে আমার কাজটা করে নেবো, যেহেতু আমার দরকার। কিন্তু বস, আরেকটা কথা বলি, সেটা হলো, আপনি কি মানে মানুষের উপকারের বিনিময়ে এগুলাই শুধু নেন? মানে আপনার এই আমাদের নারীদের এই দেহের প্রতি লোভ আর টাকার প্রতি কোনো লোভ নাই? আমি এটাও আপনাকে জাস্টিফাই করে দেখলাম। কিন্তু বস, এই ক্ষমতা মানুষের কতদিন থাকে বলুন তো? উপরওয়ালার কাছে মানুষ এত পাপ করতেছে, এই যে এত পাপই হয়ে যাচ্ছে বস। আসলে মানুষের ক্ষমতা সবসময় একরকম থাকে না, একসময় না একসময় পরিবর্তন হয়ে যায়। আর আজকে আপনি যত অপকর্ম করছেন, এই পাপের দায়ে আপনাকে একদিন এই ক্ষমতা থেকে উচ্ছেদ হতে হবে। সেদিন বস আপনার আর পালানোর জায়গা থাকবে না, বুঝছেন? তো যাই হোক, আমি আপনাকে এটা রাগ অভিমান করে বলছি না, মানে এইটাই আসলে বাস্তব। আর ঠিক আছে বস, আর কি বলবো, আমি আগামীকাল 10টায় আপনার অফিসে এসে সাক্ষাৎ করবো, এবং বিকাল পর্যন্ত সময় নিয়ে 5টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। আর নেক্সটে বস আমাকে টাকা যাবে না। আমাদের এই উপকারটুকের বিনিময়ে আমি আপনাকে জাস্ট কালকে 3টা গিফট করবো। এই দিন সময়ের মধ্যে আপনি যা খুশি তা করবেন, যত খুশি তত করবেন। কিন্তু নেক্সট আর কোনোদিন আমি আপনাকে এই ধরে দেবো না। মানে আমার স্বার্থ সাপেক্ষে, এটাই আমার কথা।
আর দ্বিতীয় দিন আমার কাছে কোনো কিছু চাইবেন না। তো ঠিক আছে বস, তো রাখি, অনেক কথাই হলো, নাকি আর কিছু বলবেন? না, কথা আর কি বলবো, কথা তো হয়েই গেল। তো ঠিক আছে, রাখতেছি। আপনি সতর্ক হন এবং রেডি হয়ে কালকে 10টার মধ্যে আমার অফিসে চলে আসবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে বস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি খুব ছোট বয়সেই কাজ শুরু করেছিলাম। একবার অফিসের কাজ শেষে বস আমাকে একটি বিশেষ প্রশিক্ষণের কথা বললেন এবং আমাকে একটি হোটেলে নিয়ে গেলেন। হোটেলের রুমে পৌঁছানোর পর তিনি বাথরুমে গিয়ে ফ্রেশ হতে গেলেন, কিন্তু যখন তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন তখন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি ভুল করে তাকে বয়স্ক ভেবেছিলাম। আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম সুম। আমি কলেজের শেষ বর্ষে পড়ছিলাম এবং সেই সময় শেষ সেমিস্টার চলছিল। তখনই কলেজে একটি সহায়ক সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছিল। সেই সংস্থার কিছু কর্মী আমাদের কলেজে এসেছিলেন কারণ আমাদের শেষ বর্ষ চলছিল। তাই কলেজের প্রিন্সিপাল আমাদের সেই কর্মীদের সাথে বৃক্ষরোপণের কাজে পাঠিয়েছিলেন। বৃক্ষরোপণের সময় আমার দেখা হলো সেই সংস্থার এক কর্মী রবি স্যারের সাথে। গাছ লাগানোর সময় যদি কেউ আঘাত পেত, আমি দৌড়ে তার সাহায্য করতাম। আমার এই স্বভাবটি রবি স্যারের নজরে পড়েছিল। তিনি ব্যক্তিগতভাবে আমার কাছে এসে বললেন, কিছু মাসের মধ্যে তোমার কলেজ শেষ হয়ে যাবে। কলেজ শেষ হওয়ার পর যদি তোমার ইচ্ছা থাকে তুমি আমার সাথে কাজ করতে পারো। তোমার স্বভাব আমার কাছে খুবই আলাদা মনে হয়েছে। তুমি মানুষকে সাহায্য করতে খুব আগ্রহী। তোমার সাথে কাজ করে আমারও খুব ভালো লাগবে। রবি স্যার আমার স্বভাবকে ঠিকমতো চিনতে পেরেছিলেন। আমি সমাজসেবা করতে খুবই আগ্রহী ছিলাম। সেই সময় আমি সহায়ক সংস্থার কার্ডটি যত্ন করে রেখেছিলাম, যা কলেজ শেষ হওয়ার 3 মাস পরে আমার কাজে লাগলো। আমার চাকরির খুব একটা প্রয়োজন ছিল না। কলেজ শেষ হতেই পাপা আমাকে বলেছিলেন, তুমি যা করতে চাও করতে পারো। আমার বাবা মা আমাকে আমার ইচ্ছামতো কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। আমি সমাজসেবার প্রতি খুবই আগ্রহী ছিলাম। তাই অন্য কোথাও চাকরি খোঁজার বদলে আমি প্রথমেই রবি স্যারকে ফোন করলাম। সহায়ক সংস্থায় কাজ করা লোকের সংখ্যা খুবই কম, কারণ সবার সমাজসেবার প্রতি আগ্রহ নেই। রবি স্যার আমাকে তৎক্ষণাৎ অফিসে ডেকে পাঠালেন। তিনি সেখানে প্রধান ছিলেন এবং সেই সংস্থায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করত। রবি স্যারের কেবিনে বসতেই তিনি আমাকে বললেন, সহায়ক সংস্থায় আমাদের যে কোনো সময়ে যে কোনো গ্রামে যেতে হতে পারে বা কোনো জরুরি পরিস্থিতি আসতে পারে। সেজন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কিছু কিছু সংস্থা থেকে আমরা মানদণ্ড পাই, যার থেকে প্রতি মাসে তোমাকে 5,000 টাকা দেওয়া হবে। আমি বললাম, রবি স্যার, আমাকে মানদণ্ড মিলুক বা না মিলুক তাতে কিছু আসে যায় না। আমি এখানে টাকার জন্য নয়, বরং আমার মনের সন্তুষ্টির জন্য কাজ করতে এসেছি। রবি স্যার আমার সাথে হাত মিলিয়ে আমাকে অভিনন্দন জানালেন। সেই দিন থেকেই আমি সেখানে কাজ শুরু করলাম। প্রথম মাসেই রবি স্যার আমাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কখনো অনাথ আশ্রমের জন্য চাঁদা সংগ্রহ করতে, কখনো পাহাড়ে বসবাসকারী মানুষের সাহায্য করতে। এভাবে 1 মাসে আমি রবি স্যারের সাথে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। 1 মাস পর আমি রবি স্যারের আচরণে পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমার সাথে আরও ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন। শুধু তাই নয়, তিনি আমাকে জোর দিয়ে বললেন যে আমি কিছুদিনের জন্য সংস্থার কাজে বাইরে যাই। আমি কোনো পুরুষের সাথে কোথাও যেতে প্রস্তুত ছিলাম না। একদিন অফিসে বসে থাকতে আমি লক্ষ্য করলাম আমার কলেজের সহপাঠী পূজা সেখানে এসেছে। সে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার দামি পোশাক, গজনা এবং তার জীবনযাত্রা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। পূজা ছিল সাধারণ পরিবারের মেয়ে। সে তার মায়ের সাথে একা থাক। তার মা ছোটখাটো কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেন। পূজা যখন রবি স্যারের কেবিন থেকে বেরিয়ে আসছিল, আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। যখন সে রবি স্যারের কেবিনে গিয়েছিল, তখন তার দৃষ্টি আমার দিকে ছিল না, কিন্তু আমার দৃষ্টি পুরোপুরি তার দিকে ছিল। আমি তাকে ভালোভাবে দেখছিলাম। পূজার সামনে গিয়েই আমি তাকে জিজ্ঞেস করলাম, পূজা, কলেজ শেষ হয়েছে মাত্র 3 মাস হলো। তুমি এখানে কবে থেকে কাজ করছো? পূজা জানাল, সে আমার জয়েন করার 5 দিন আগেই সহায়ক সংস্থায় যোগ দিয়েছে। তারপর সে বলল, এই সহায়ক সংস্থার জন্য আমার জীবন বদলে গেছে। এখানে কাজ শুরু করার পর আমি ভালো টাকা উপার্জন করছি। আমার জীবনযাত্রা দেখেই তোমার তা বুঝতে হবে। আমি শুনেছিলাম যে সহায়ক সংস্থার কাজ সবসময় খুব কঠিন হয় এবং সেখানে কাজ করা কর্মীরা টাকা উপার্জনে অনেক পিছিয়ে থাকে, কারণ অন্যদের সাহায্য করতে গিয়ে তাদের নিজেদের বাড়ি থেকে টাকা দিতে হয়। কিন্তু রবি স্যারের সহায়ক সংস্থা একটু ভিন্ন ছিল। সেখানে কাজ করা কর্মীদের কাজের মধ্যে কি এমন বিশেষত্ব ছিল যে তারা এত ভালো টাকা উপার্জন করছিল? সেখানে এমন কি ঘটছিল যা 1 মাসের মধ্যে সেই মেয়েগুলো এত ধনী হয়ে যাচ্ছিল? এসব আমার বুঝে আসছিল না। পূজার কথাগুলো থেকে আমি বুঝতে পারলাম যে সে সহায়ক সংস্থার পাশাপাশি অন্য কোথাও কাজ করে না। পূজা আমাকে জানাল যে সে সহায়ক সংস্থার কাজে 1 মাসের জন্য শহরের বাইরে গিয়েছিল। সে বলল, তুমিও একবার বাইরে গিয়ে দেখো। 1 মাস নয়, তোমারও ভালো উপার্জন হবে। পূজার কথা শুনে আমি আবার আমার কাজে মন দিলাম।
গত 20 দিন ধরে আমার কাছে কোনো বিশেষ কাজ ছিল না। প্রতিদিন সহায়ক সংস্থার কাজে কেউ না কেউ আসত। তখন রবি স্যার কোনো না কোনো মেয়েকে তার সাথে পাঠিয়ে দিতেন। আমার পাশের মেয়েটির কাজ ছিল, কিন্তু আমি সারা দিন খালি বসে থাকতাম। একদিন কিছু অতিথি এসেছিলেন, তখন আমি রবি স্যারকে প্রশ্ন করতে শুরু করলাম। আমি বললাম, স্যার, গত 20 দিন ধরে আমি খালি বসে আছি, আপনি আমাকে কোনো কাজ দিচ্ছেন না। কিছু নির্দিষ্ট মেয়েকে বারবার কাজ দিচ্ছেন। আমার পাশের প্রিয়াঙ্কাকে আপনি প্রতিদিন কোথাও না কোথাও কাজের জন্য পাঠাচ্ছেন। আমাকে একবার হলেও কোনো কাজে পাঠান, নইলে আমাকে এই সহায়ক সংস্থা ছেড়ে যেতে হবে। তখন রবি স্যার সেই অতিথিদের প্রিয়াঙ্কার সাথে যেতে বললেন, এবং তারা চলে যেতেই রবি স্যার আমার গলায় হাত দিয়ে আমাকে তার কেবিনে নিয়ে গেলেন। কেবিনে আসতেই তিনি আমাকে তার চেয়ারে বসালেন এবং নিজে আমার সামনে টেবিলের ওপর বসে পড়লেন। তারপর রবি স্যার বললেন, সুমন, যদি তুমি প্রতিদিন সমাজসেবা করতে চাও, তাহলে তোমাকে সঠিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এখনো পর্যন্ত তুমি তোমার কাজে খুব একটা দক্ষতা দেখাচ্ছ না। যদি সত্যিই মন দিয়ে কাজ করতে চাও এবং টাকা উপার্জনের ইচ্ছা থাকে, তাহলে তোমাকে আমার থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করতে হবে। আমি স্যারের কথা মেনে নিলাম। তিনি বললেন, ঠিক আছে, আজ সন্ধ্যায় তোমার সাথে যাব। সেই দিন অফিসের কাজ শেষ হতেই আমি বাড়ি গিয়ে সিদ্ধান্ত নিলাম যে স্যারের সাথে কোথাও যাব। তিনি আমাকে বলেননি কোথায় যেতে হবে, শুধু বলেছিলেন বাড়ির লোককে জানিয়ে দিতে যে বাড়ি ফিরতে দেরি হবে। আমি আমার মাকে জানালাম যে বাড়ি আসতে দেরি হবে, তাই মা আমাকে বারবার ফোন করেননি। স্যারের সাথে তার গাড়িতে যেতে যেতে আমি অনেক জায়গায় গরিবদের ঝুপড়ি দেখলাম। আমার মনে হলো হয়তো স্যার আমাকে গরিবদের আসল সমস্যাগুলো দেখাতে নিয়ে যাচ্ছেন, কিন্তু তা ছিল না। কিছুক্ষণ পরে আমরা একটি হোটেলে পৌঁছালাম। হোটেলে পৌঁছানোর পর আমি সরাসরি রবি স্যারকে প্রশ্ন করলাম, এখানে আপনি আমাকে সমাজসেবার কি প্রশিক্ষণ দিতে চাচ্ছেন? রবি স্যার হাসিমুখে বললেন, সব বলছি। তারপর তিনি আমাকে নিয়ে গেলেন হোটেলের ঘরের ভিতর। ঘরে ঢুকেই স্যার নিজের টাই খুলতে শুরু করলেন এবং নানা অপ্রাসঙ্গিক কথা বলতে লাগলেন। বললেন, সুমন, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, সামান্য প্রশিক্ষণেই তুমি আমার মতো দক্ষ হয়ে উঠবে। আমি বললাম, স্যার, আমরা তো এখানে কথা বলার জন্য আসিনি, আমাকে কি প্রশিক্ষণ দিতে চাচ্ছেন সেটা একটু পরিষ্কার করে বলুন। আমার কথা শোনা মাত্রই স্যার হঠাৎ গম্ভীর হয়ে গেলেন এবং আমার কাছে এসে বসলেন। তিনি আমার হাতে একটি পানির বোতল দিয়ে বললেন, একটু ঠান্ডা পানি খাও, আর ফ্রেশ হয়ে না। তুমি ফ্রেশ থাকলে তখন আমি তোমাকে সঠিক প্রশিক্ষণ দিতে পারব। রবি স্যারের এমন ঘুরিয়ে ফিরিয়ে বলা কথাগুলো আমাকে সন্দিহান করল। তার কথার অর্থ আমি বুঝতে পারছিলাম না এবং বুঝতেও চাইছিলাম না। তখন আমি বললাম, আমার এখানে কিছু ঠিক লাগছে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি আপনি আমাকে কোনো প্রশিক্ষণ দিতে চান, তবে সেটা অফিস সময়ে দিন। আমি স্যারের কাছ থেকে উঠতে গিয়েছিলাম, তখন তিনি দূর থেকে আমার হাত ধরে টেনে নিয়ে এলেন। তারপর বললেন, সুমন, কাজে এমন বিরক্তি ভালো নয়। তার উদ্দেশ্য মোটেই ভালো মনে হচ্ছিল না, তাই আমি তার হাত জোরে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। হোটেলের ঘর থেকে বেরিয়েই সিদ্ধান্ত নিলাম, আজকের পর আমি আর সেই সহারা সংস্থায় কাজ করতে যাব না। পরের দিন আমি সহারা সংস্থায় গেলাম না। মা জানতে চাইলেন কেন আমি আজ কাজ করতে যাইনি। আমি মাকে বললাম, আমি কয়েকদিনের ছুটি নিয়েছি। মাকে আর কিছু না জানিয়ে আমি আরামে বসে পড়লাম। সেই দিনটি চলে গেল, তারপর আরও 3 দিন কেটে গেল, কিন্তু আমি বাড়িতেই রইলাম। রবি স্যার বারবার ফোন করছিলেন, আমি তার নম্বর ব্লক করে দিলাম। তারপরও তিনি আমাকে শত শত মেসেজ পাঠিয়েছিলেন। তার ক্ষমা চাওয়ার মেসেজগুলো আমার ফোনে আসতেই থাক। তখন আমি মনে মনে স্থির করলাম যে আর কখনো সেই রবি স্যারের সামনে যাব না। কিন্তু পরবর্তী কয়েকদিনে এমন কিছু ঘটল যা আমরা কখনো কল্পনাও করিনি। সেই দিনও প্রতিদিনের মতো বাবা তার দোকানে গেলেন। প্রতিদিন বাবা সকাল 9টায় বাড়ি থেকে বের হন এবং 9:30-এ তার দোকানে পৌঁছান। সেই দিন দোকানে পৌঁছানোর পর বাবার কাছ থেকে মায়ের ফোনে কল এলো। মা ফোন তোলামাত্রই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি মায়ের হাত থেকে ফোন নিয়ে বুঝতে পারলাম যে বাবার দোকান পুরসভা ভেঙে দিয়েছে। বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে জায়গায় দোকান বানিয়েছিলেন সেটি অবৈধ দখল হিসেবে গণ্য হয়েছে। বাবা বুঝতেই পারেননি যে জায়গাটি অবৈধ ছিল। যে ব্যক্তি সেই জায়গা বাবাকে বিক্রি করেছিলেন, তিনি নকল কাগজপত্র তৈরি করে জায়গাটি বিক্রি করেছিলেন। বাবা 10 বছর ধরে সেই জায়গায় দোকান চালিয়েছিলেন, কিন্তু 10 বছর পর পৌরসভার চোখে সেটি অবৈধ দখল হিসেবে ধরা পড়ে। আমার বাবা কোনো অপরাধ করেননি, বরং তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে বাবার উপর 9 লক্ষ টাকার জরিমানা চাপানো হয়েছিল। যদি বাবা সেই জরিমানা না দিতেন, তবে তাকে 7 বছরের কারাদণ্ড হতে পারত। বাবার সঞ্চিত সব টাকা জরিমানা মেটাতে খরচ হয়ে গেল। হঠাৎ করেই আমাদের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। সেই ঘটনা ঘটার কয়েক দিন কেটে গিয়েছিল। বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল। গত কয়েক দিনে মা বাবা খুশি মনে কিছু খেতেও পারছিলেন না। তখন আমি মায়ের কথা শুনতে পেলাম। মা বাবাকে বলছিলেন, যদি আজ আমাদের একটা ছেলে থাকত, তবে সে নিশ্চয়ই এই কঠিন সময়ে কোনো না কোনোভাবে টাকা আনার পথ খুঁজে বের করত এবং আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিত। কিন্তু বিধাতা আমাদের একটাই সন্তান দিয়েছেন, আর সেটাও মেয়ে।
আমাদের মেয়ে আমাদের জন্য ছেলের মতো কিছু করতে পারবে না, সেটা আমি জানি। তখন মায়ের মনে ছেলের অভাব বোধ হচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমি কি সত্যিই আমার মা বাবার জন্য কোনো কাজে আসি না? মায়ের কথা শুনে নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। এতদিন বাবার আয় ঠিকঠাক চলছিল, তাই আমি কখনো কাজ করার প্রয়োজন অনুভব করিনি। সেই রাতেই মায়ের কথা শুনে আমি নিজের ঘরে চলে গেলাম। তখন আমার চোখে জল এসে গিয়েছিল। মা যেভাবে ভাবছিলেন, আমি কি সত্যিই ততটা অক্ষম? মনের মধ্যে এতসব চিন্তা ঘুরছিল। তখনই রবি স্যারের ফোন এলো। আমি তার ফোন ধরলাম এবং তাকে জানালাম যে আমি আগামীকাল সহারা সংস্থায় পরের দিন আমি সহারা সংস্থায় পৌঁছালাম। সেখানে গিয়ে প্রথমেই আমার সাথে পূজার দেখা হলো। পূজা তার এক বান্ধবীকে সহারা সংস্থায় যোগ দিতে নিয়ে এসেছিল। পূজার পরিবর্তিত জীবনধারা দেখে তার বান্ধবীও অনুপ্রাণিত হয়ে গিয়েছিল। সেই মেয়ে সহারা সংস্থায় কাজ করার জন্য খুবই আগ্রহী ছিল। সত্যি বলতে, পূজার আর্থিক অবস্থা সহারা সংস্থায় যোগ দেওয়ার পর থেকে অনেকটাই উন্নত হয়ে গিয়েছিল। পূজা আমাকে জানিয়েছিল, সে এই কাজ শুরু করার পর তার মা আর বাড়ি কাজ করা বন্ধ করে দিয়েছেন। খুব শিগগিরই পূজা নিজের একটি বাড়ি কিনতে চলেছে। তখন আমি সহারা সংস্থায় একজন সমাজকর্মী হিসেবে নয়, বরং টাকার আশায় একজন কর্মী হিসেবে গিয়েছিলাম। আমি রবি স্যারের কেবিনে ঢুকলাম। আমাকে দেখামাত্রই স্যার আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আমি তাকে বললাম, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যা ঘটেছে তা আমি ভুলে গেছি। আপনি আমাকে শুধু এতটুকু বলুন যে পূজা এবং অন্যান্য মেয়েরা এই সহারা সংস্থার মাধ্যমে এত টাকা কিভাবে আয় করছে। আজ আমি এখানে একজন সমাজকর্মী হিসেবে নয়, বরং টাকার আশায় এসেছি। আমার কথা শুনে রবি স্যার হালকা হেসে উঠলেন। তিনি আমার মুখে হাত রেখে বললেন, সুমন, তুমি একদম চিন্তা করো না। তুমি এত সুন্দর যে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না। আগামী 20 দিনের মধ্যেই আমি তোমার জীবন বদলে দেব। তখন তিনি আমার কাঁধে হাত বুলাচ্ছিলেন, কখনো আমার গাল টানছিলেন। আমি তার সব অশ্লীলতা সহ্য করছিলাম, কারণ আমাকে টাকা কামাতে হবে। সেই দিন সন্ধ্যায় রবি স্যার আমাকে আবারও সেই হোটেলে নিয়ে গেলেন যেখানে আগেও আমাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে পৌঁছামাত্রই তিনি আমার সাথে অশ্লীল কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তোমার প্রশিক্ষণের প্রথম ধাপ এটিই হবে। যদি তুমি আমাকে ইমপ্রেস করতে পারো, তবে তুমি অনেক ধনী হয়ে যাবে। যদি আমি তোমার দ্বারা ইমপ্রেস হই, তবে দেখো, তোমার কাজের অভাব হবে না আর তুমি অনেক টাকা কামাতে পারবে। আমি এক নজরে রবি স্যারকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলাম। সেই ব্যক্তি ৪৫ বছর বয়সী ছিল, আমার থেকে প্রায় ২০-২২ বছর বড়। আমি তাকে বললাম, স্যার, আপনার মেয়ের বয়সের মেয়ে হতে পারতাম, আর আপনি আমার সাথে এমন কথা বলছেন। এর উত্তরে তিনি বললেন, সুমন, তুমি কি টাকা কামাতে চাও নাকি ভাষণ দিতে চাও? এটা তুমি নিজেই ঠিক করো। আমার বয়সের হিসাব করার দরকার নেই। আমি তোমাকে যা বলছি, যদি তা তোমার বুঝে আসে, তবে এখানে থেকো, না হলে আগের দিনের মতো আজও চলে যেতে পারো। সেই রবি স্যারের সামনে আমি আগেই আমার দুর্বলতা প্রকাশ করেছিলাম। তাকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার টাকার দরকার, আর তাই তিনি আমার সামনে এমন আচরণ করছিলেন। তা না হলে আগের দিনের মতো আজও তিনি আমার পিছে পিছে লালায়িত হয়ে ঘুরতেন। তখন আমার সবচেয়ে বড় সুবিধা ছিল যে আমি একজন মেয়ে ছিলাম, আর তাও এক তরুণী মেয়ে। সেই রবির আমার থেকে কিছু পেতে চাওয়া ছিল, ও সেই ভোগ না পেয়ে শান্ত থাকবে না, এটা আমি বুঝতে পেরেছিলাম। আমি তাকে বললাম, স্যার, আপনি আমাকে এমনিই যেতে দেবেন না, এটা আমি জানি। আপনি কি চাইছেন সেটাও আমি বুঝে গেছি, তবে আপাতত আমি শেষবের জন্য প্রস্তুত নই। আজ নয়, কাল আমাদের মধ্যে কিছু হবে, কিন্তু যতক্ষণ আমার মন সায় না দেবে, ততক্ষণ আমরা কেবল কথা বলে আর একসাথে সময় কাটিয়ে দিনগুলো পার করতে পারি। রবি আমার কথায় রাজি হয়েছিল। সে বলল, আজ পর্যন্ত যত মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে তুমি আলাদা। তোমার সৌন্দর্য এবং তোমার বুদ্ধিমত্তা অন্যদের থেকে অনেক আলাদা। তোমার ইচ্ছা থাকলে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি, তবে হ্যাঁ, তুমি আমার দ্বিতীয় স্ত্রী হবে, এটা আমি স্পষ্ট করে বলছি। সেই বৃদ্ধের সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। তখন আমার মাথায় শুধু আমার মায়ের কথাগুলো ঘুরছিল। তার ভুল ধারণা ছিল যে আমি মেয়ে, তাই আমি কিছুই করতে পারবো না। তার কথাগুলো আমার আত্মসম্মানকে আঘাত করেছিল। আমার চোখের সামনে শুধু টাকাই ঘুরছিল। সেই টাকার লোভেই আমি সেই বৃদ্ধের সাথে হোটেলের ঘরে হাত ধরাধরি করে বসেছিলাম। সে কখনো আমার চুলে হাত বুলাচ্ছিল, আবার কখনো আমার খুব কাছে আসছিল। আমি তাকে আমার সীমা অতিক্রম করতে দিইনি। প্রায় ২ ঘন্টা ধরে আমি সেই বৃদ্ধের সাথে হোটেলের ঘরে বসেছিলাম। সে আমার সাথে প্রেমের কথাবার্তা বলছিল। আমি তার কথার সাথে সায় দিচ্ছিলাম, কারণ তার এবং তার কথার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। সেই দিন সে আমাকে যা প্রেমের কথা বলেছিল, তার জন্য সে নিজে থেকে আমাকে টাকা দিয়েছিল। কোনো কাজ না করেই আমার হাতে ১০,০০০ টাকা এসে গেল। বাড়িতে ফিরে সেই ১০,০০০ টাকা আমি আলমারিতে রেখে দিলাম। আমি ঠিক করেছিলাম, একটা ভালো পরিমাণ টাকা জমিয়ে সেটা মায়ের হাতে তুলে দেব। কাজের অজুহাতে আমি আবার সহারা সংস্থায় গেলাম। সেখানে পৌঁছানোর পর রবি আমাকে সিনেমা দেখতে নিয়ে যায়নি। এমনকি পুরো দিন তার সাথে কাটাতে কাটাতে ১ সপ্তাহ কেটে গেল।
রবি আমাকে কখনো 10,000 তো কখনো 15,000 দিচ্ছিল। গত 5-6 দিনে আমি রবির সাথে বেশ মিশে গিয়েছিলাম। একবার আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, রবি, আমাদের মধ্যে যখন এমন সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে পূজার মতো মেয়েরা কি এভাবেই টাকা কামায়? রবি আমাকে সেই উত্তর দিল না যা আমি আশা করেছিলাম। সে কেবল হাসি মুখে বিষয়টা এড়িয়ে গেল। সেই দিন রবি হঠাৎ আমাকে হোটেলে নিয়ে গেল। ঘরে ঢুকেই সে আমার উপর হাত বোলাতে শুরু কর। আমি বললাম, এখনো আমার মন সায় দিচ্ছে না। কিন্তু রবি আমার কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে বলল, এখন অনেক হয়েছে, তোমার সাথে ঘুরে বেড়ানোর ইচ্ছেও আমি পূর্ণ করেছি। এখন আর আমাকে বেশি কষ্ট দিও না। তোমার যত টাকা দরকার আমি তোমাকে দেব, তবে এখন আমাকে ফিরিয়ে দিও না। সে আমাকে যে পরিমাণ টাকা দিচ্ছিল তা আমার জন্য সত্যিই অনেক বেশি ছিল। এত টাকা আমি পাব তা আমি কল্পনাও করিনি। রবি আমাকে 10 লক্ষ টাকা দিতে রাজি ছিল। এক মুহূর্তের জন্য আমি তার সাথে সময় কাটানোর জন্য রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন সে আমার খুব কাছে এলো, তখন হঠাৎ সবকিছুই আমাকে অস্বাভাবিক লাগতে শুরু কর। সেই সময় আমার মাথায় শুধু সেই বিশেষ টাকাটাই ছিল না, আমার বাবার শেখানো কথাগুলো মনে পড়ে গেল। বাবা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিলেন, টাকার জন্য কখনো নিজের সত্তা ত্যাগ করতে নেই, আর নিজের সম্মানকে দাগও লাগাতে নেই। বাবার সেই কথাগুলো মনে আসতেই আমি রবিকে নিজ থেকে দূরে সরিয়ে দিলাম। রবি আমাকে দূরে সরাতে রাজি ছিল না। সে জোর করে কিছু করতে চেয়েছিল। আমি রবির হাত থেকে মুক্তি পেতে চাইলাম, তাই আমি নায়নাকে ফোন করলাম। নায়না আমার বন্ধু। সে একজন সাংবাদিক ছিল। যে হোটেলে রবি আমাকে নিয়ে এসেছিল, সেই হোটেলের আশেপাশের এলাকায় নায়না সবসময় থাক। তাকে সন্দেহ ছিল যে সেই হোটেলে কিছু অবৈধ কাজ হচ্ছে। আমি ফোন করার কিছুক্ষণ পরই নায়না সেখানে এসে হাজির হল। সে তার সাংবাদিকতার কাজ শুরু করে দিল। টিভিতে সেই নিউজ লাইভ দেখানো হচ্ছিল। আমি রবির সাথে টিভিতে দেখা যাচ্ছিলাম। রবি সহারা সংস্থার আড়ালে অবৈধ কাজ করছিল। কিছু মেয়েরা তাদের ইচ্ছায় সেই কাজ করছিল, আবার কিছু মেয়ে জোর করে সেই কাজ করতে বাধ্য হচ্ছিল। রবির সব কুকর্ম জনসমক্ষে চলে এলো। গত কিছুদিন ধরে তার সাথে ঘুরতে গিয়ে আমি তার অনেক গোপন কথা বুঝতে পেরেছিলাম। সেই নিজ ব্যক্তির আসল রূপ আমি সবার সামনে তুলে ধরলাম। হয়তো সেই সময়ে আমার মা বাবাও আমাকে টিভিতে দেখে ফেলেছিল। কিছুক্ষণ পরেই আমার মা বাবাও সেখানে পৌঁছে গেলেন। বাবা আমার উপর অনেক গর্ব অনুভব করছিলেন। বাবা বললেন, আজ আমার মেয়ে গর্বের সাথে আমার মাথা উঁচু করে দিয়েছে। আমার মেয়ে প্রকাশ্যে এক প্রতারকের সত্যি কথা বলার সাহস দেখিয়েছে। তখন আমি বললাম, বাবা, আপনি কি আমার এই সাফল্যে খুশি? কিন্তু মা হয়তো খুশি নন। তিনি হয়তো এখনো ভাবছেন, আমার জায়গায় যদি একটা ছেলে জন্মাত। বাবার উত্তরে বললেন, যে সাহস আমার মেয়ে দেখিয়েছে, হয়তো একজন ছেলে তা পারত না। আমার মেয়েই আমার জন্য ছেলে। মাও আমার উপর গর্ব অনুভব করছিলেন। মায়ের ভালোবাসার সাথে বাবার শিক্ষাও আমার মধ্যে ছিল। টাকার জন্য আমি আমার সম্মান বিক্রি করতে পারিনি। বাবার শেখানো শিক্ষার জন্য আমি টাকার আগে আমার মা বাবার সম্মানকে প্রথম স্থানে রেখেছিলাম। এজন্য পুরো শহরে আমার সুনাম ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা, টাকা কামানোর জন্য কখনো ভুল পথে যাওয়া উচিত নয়। খারাপ পথে যাওয়ার আগে একবার নিজের মা বাবার শিক্ষার কথা মনে করা উচিত। সৎ পথে উপার্জিত টাকা একজনকে সমাজে মর্যাদা দেয়, কিন্তু অসৎ পথে উপার্জিত টাকা জীবনে শুধু দুর্ভোগ নিয়ে আসে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নাম অঞ্জলি। আমি নয়ডার কাছের একটি ছোট শহরের বাসিন্দা। তখন আমার বয়স 30 বছর ছিল। আমার একটি মেয়ে ছিল যার বয়স 10 বছর ছিল, এবং আমার স্বামীর নাম রাকেশ ছিল। তিনি অটো চালাতেন। আমার স্বামী সবসময় ছেলের ইচ্ছে করতেন, কিন্তু যখন আমার মেয়ে জন্মাল, ডাক্তাররা বললেন যে আমি আর মা হতে পারব না। সন্তান ও আমার প্রাণ রক্ষা পেয়েছিল, এটাই অনেক ছিল। আমার স্বামী সবার সামনে বলেছিলেন যে এখন এই দুজন আমার কোনো কাজে আসবে না। আমি তাড়াতাড়ি বিয়ে করেছিলাম কারণ আমার একটি ছেলে হবে, যে আমার সহায় হবে, কারণ আমার কোনো ভাই ছিল না। কিন্তু এই মেয়েটি আমার সব আশা ভেঙে দিয়েছে। এখন আমি এর থেকে মুক্তি পেয়ে আবার বিয়ে করব। কিন্তু 12 বছর পেরিয়ে গেছে, আমার স্বামী এখনো আমাকে ছাড়েনি। আমার স্বামী আমাকে ছাড়েনি কারণ তিনি জানতেন যে কেউ তাকে নিজের মেয়ের সাথে বিয়ে করতে দেবে না। তিনি পুরো মহল্লা ও আত্মীয়দের মধ্যে এক অসতর্ক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজের অটো বিক্রি করে দিয়েছিলেন। আমি বাড়িতে সেলাই করে সংসার চালাতাম। কখনো কখনো তিনি কোথাও থেকে কিছু টাকা নিয়ে আসতেন, কিন্তু তার কোনো স্থায়ী আয় ছিল না। স্বাভাবিকভাবেই কেউ যদি তার মেয়েকে বিয়ে দিতে চায়, আয় সম্পর্কে জিজ্ঞাসা করবে, এবং এও দেখবে যে প্রথম স্ত্রীকে কেন তালাক দিয়েছিল। আমার মেয়ে ডিম্পল এখন আমার মতোই বড় হয়ে গেছে। সে খুব সুন্দর, পাতলা এবং ফর্সা ছিল। সে আমাদের পরিবারের প্রথম মেয়ে যার রং এত ফর্সা ছিল। কিন্তু আমার মেয়ে খুব সরল ছিল কারণ আমি সবসময় তাকে নিজের বুকের সাথে ধরে রেখেছিলাম। ভাবতাম যে আমার একটাই মেয়ে আছে এবং আবার কোনো সন্তান হবে না। যদি তার কিছু হয়, আমি নিঃসন্তান হয়ে যাব। তাই আমি তাকে অতিরিক্ত যত্নে বড় করেছি। এর ফলে সে অতিরিক্ত সরল হয়ে গেছে। তাকে কিছু জানার ছিল না। আমি তাকে মেয়েদের সাথে খেলতে দিতাম না।
তাই তার কারো সাথে বন্ধুত্ব হয়নি এবং সে মহল্লার মেয়েদের সাথে বেশি সময় কাটায়েন। আমি তাকে বিয়েতে নিয়ে যেতাম না। আমরা গরিবদের আর কোথায় যাওয়া আসা হয়। যখন আমার মেয়ে একটু বড় হল, আমার স্বামী তাকে খুব ভালোবাসা শুরু করলেন, যদিও আগে তিনি তাকে তিরস্কার করতেন এবং বলতেন, তোমার জন্যই তোমার মা বন্ধা হয়ে গেছে এবং আমার ছেলে এই পৃথিবীতে আসতে পারেনি। আমি বলতাম যে এতে আমার মেয়ের কোনো দোষ নেই, কিন্তু তিনি তবু তাকে ঘৃণা করতেন, তাকে তিরস্কার করতেন, কোথাও নিয়ে যেতেন না এবং তাকে নিজের মেয়ে বলে মানতেন না। তার মাথায় ভালোবাসা করে হাতও রাখতেন না। কিন্তু একদিন আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার মেয়ের পাশে বসে তাকে খুব ভালোবাসা করে কথা বলছিলেন, তোমার জন্য কি আনবো? আমি 2-3 দিনের জন্য শহরে যাচ্ছি। আমার মেয়ে অবাক হয়ে দেখছিল। সে কিছু একটা বলল এবং নিজের ঘরে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, আজকাল খুব ভালোবাসা আসছে মেয়ের উপর। তিনি বললেন, এখন আমার উপলব্ধি হয়েছে যে সে আমাদের বৃদ্ধাবস্থার সাহায্য। আমি তোমার সাথে ন্যায় উপরওয়ালার সাথে অবিচার করেছি। সে আমার মেয়ে এবং এখন আমি তাকে খুব ভালোবাসব। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বললাম, এখন তো মেয়ে বড় হচ্ছে, 2-3 বছরের মধ্যে তার বিয়ে হয়ে যাবে এবং তারপর সে আমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি এত বছর নষ্ট করে দিলে। আমাদের কত সুন্দর মেয়ে ছিল যখন ছোট ছিল। সে তোমার পিছনে ঘুরত, তোমাকে পাপা পাপা বলতো এবং তুমি তাকে কখনো কোলে নাওনি। এতে আমার স্বামীর চোখেও জল এসে গেল। তিনি বললেন, আমি সত্যিই অনেক সময় নষ্ট করেছি, কিন্তু এখনো দেরি হয়নি। যখন মেয়ে খুব ছোট ছিল, আমি তাকে তার বাবার সাথে একা ছাড়তাম না যে রাগে সে তাকে ক্ষতি করতে পারে। কিন্তু এখন আমার বিশ্বাস হয়েছিল যে তার হৃদয়ে সত্যিই তার মেয়ের জন্য ভালোবাসা জেগেছে। শেষে তো সে তার নিজের বাবা ছিল, কোনো সৎ বাবা নয়। আমাদের দিনগুলো এভাবেই কাটতে লাগলো এবং বাবা মেয়ে খুব কাছাকাছি চলে এলো। তারা যে সময় একসাথে কাটায়নি তা এখন কাটাচ্ছে। তিনি আমার মেয়েকে নিজের সাথে বাজারেও নিয়ে যেতেন, তার জন্য উপহারও আনতেন এবং খাবার দাবার কিছু না কিছু আনতেন। আজকাল আমি একটা জায়গায় কাজ পেয়েছিলাম। একটি সেন্টার ছিল যেখানে আমি সেলাই করতাম এবং একটা স্যুটের সাথে ভালো টাকা পেতাম। আমি বাড়িতে সেলাই করতাম, কিন্তু সেন্টারে আমার মন কাজেই থাকত। আগে আমি এই কাজ করতে চাইনি, কিন্তু এখন ভেবেছিলাম যে স্বামী বাড়িতে আছে, মেয়ের যত্ন নেবে। যুবতী মেয়েকে বাড়িতে একা ছেড়ে যেতে পারতাম না, কিন্তু এখন বাড়ির পরিস্থিতি অন্যরকম ছিল। তাই আমি ভাবলাম আমি এই কাজ করতে থাকি এবং রোজ কাজে যেতে লাগলাম। বিকেলে যখন ফিরে আসতাম, আমার মেয়ে আমাকে প্রতিদিন খুশি হয়ে বলতো, আজ পাপা এটা নিয়ে এসেছেন, আজ পাপা আমার জন্য স্যুট নিয়ে এসেছেন, আজ আমরা বেড়াতে গিয়েছিলাম। কিন্তু কিছুদিন ধরে আমার মেয়ে আমাকে এসব বলছিল না, বরং কোথাও হারিয়ে গিয়েছিল। আমি বললাম, আজকাল পাপার সাথে বাইরে যাও না কেন? সে বলল, যাই তো। আমি বললাম, তাহলে আমাকে বলো না কেন যে সারাদিন কি করেছ? আমি তো কাজেই ব্যস্ত থাকি, তোমাদের মজা হয়, আমাকে বলো, কমপক্ষে শুনে খুশি হব। আমি আমার মেয়ের সাথে হাসিমুখে কথা বলছিলাম কারণ আমি তার জন্য খুশি ছিলাম, কিন্তু সে একদম খুশি লাগছিল না। তারপর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ল। কখনো বলতো আমার কোমরে ব্যথা, কখনো বলতো আমার পায়ে ব্যথা। আমার কিছুই বুঝতে পারছিলাম না যে তার সাথে কি হচ্ছে। আমাদের পুরো গ্রামে একজনই ডাক্তার ছিল। তাকে বললাম, সে বলল, মেয়ে বড় হচ্ছে তাই এইসব হচ্ছে, তুমি বেশি চিন্তা করো না, ব্যথার ওষুধ দাও এবং দুধ দাও, ঠিক হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, এবং সেই কথায় বেশি মনোযোগ দিলাম না। আশ্চর্যের বিষয় হল, আজকাল আমার স্বামী সাধারণত খুশি ছিলেন, তার মুডও ভালো ছিল। বেশ কিছুদিন ধরে আমার সাথে ঝগড়া করেননি এবং বাড়িতে টাকা এনেছিলেন, কিন্তু আমার থেকে দূরে দূরে থাকতেন। আমাদের এখনও এত বয়স হয়নি। যদি তিনি এত খুশি থাকেন, তবে কিছু ভালোবাসা আমার সাথেও ভাগ করতে পারতেন। সারা জীবন তো আমার সাথে ঝগড়াই করেছেন, কিন্তু এখন আমার থেকে এমন দূরে থাকছেন যেন আমি তার জন্য কোনো অচেনা মানুষ। আমি এই ব্যাপারে একটু অবাক ছিলাম, কিন্তু আমার এত কাজ ছিল যে আমার অন্য কিছু ভাবার এবং করার জন্য সময় ছিল না। একদিন আমি আমার স্বামীকে বললাম, আমাদের মেয়ের জন্য একটা সম্পর্ক দেখতে হবে। তিনি বললেন, এখনই? আমি বললাম, সম্পর্ক খুঁজতেও তো 1-2 বছর লাগবেই এবং বিয়েও তো যৌবনে হওয়া উচিত। আমরা এখনও যুবক এবং দেখো ভগবানের কৃপায় আমাদের মেয়েও যৌবনপ্রাপ্ত হয়েছে। আমরা তো তাকে কোনো চাকরি করতে দিচ্ছি না, যখন কিছু করাতে দিচ্ছি না, তাহলে বিয়ে করিয়ে দেই। আমার স্বামী বললেন, না, এখন না, এখন তো খুব ছোট। আমি তার বিয়ে 20 বছর বয়স পর্যন্ত করব। যতক্ষণ না সে 20 বছর বয়সী হবে, আমি তার বিয়ে করব না। আমি বললাম, 20 বছর তো অনেক বেশি, 18 বছর ঠিক আছে। তিনি বললেন, না, যতক্ষণ না মেয়ে বুদ্ধিমান হয়ে যায় তার বিয়ে করা উচিত নয়, এর আগে বিয়ে করা অন্যায় হয়। আমি বললাম, যদি আমার জন্য কেউ এভাবে ভাবত, তুমি তো আমার উপর 16 বছর বয়স থেকেই অত্যাচার করতে শুরু করেছিলে। তিনি বললেন, আমরা তো অশিক্ষিত, অজ্ঞ মানুষ ছিলাম, আমাদের কোনো ব্যাপার জানতাম না, কেউ পরামর্শ দেওয়ার মতো ছিল না, আমাদের মা বাবাও আমাদের মতোই ছিল। কিন্তু এখন আমরা পৃথিবী দেখেছি, তাই এখন আমরা এমন সিদ্ধান্ত নেব না, এবং আমাদের তো একটাই মেয়ে।
আমার স্বামী এই কথাটি খুব ভালোবেসে বলেছিল, নাহলে সারা জীবন সে আমাকে এই জন্যই তিরস্কার করেছে যে আমি কেবল একটি মেয়েই জন্ম দিতে পেরেছি। তারপর সব বন্ধ হয়ে গেছে। আমি এটার কি করব? এটা তো আমার বংশ এগিয়ে নিয়ে যাবে না। এটা তো খরচ করিয়ে নিজের বাড়ি চলে যাবে। আমার স্বামী আমার মন খুব কষ্ট দিয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, ভেবে যে সে আমার মেয়ের বাবা। কিন্তু আমি জানতাম না যে একদিন সে এমন কিছু করবে যে আমি তাকে কখনো ক্ষমা করতে পারব না। একদিন সকালে আমার মেয়ের শরীর ভালো লাগছিল না, আর তারপর দুপুর পর্যন্ত সে অজ্ঞান হয়ে গেল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার এমন কিছু বললেন যে শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আমার মেয়ে এমন কিছুই করেনি। তিনি বললেন, আপনার মেয়ে এমন কিছু ঘটিয়েছে যা হওয়া উচিত ছিল না। আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে এলাম এবং তার মুখে চড় মেরে জিজ্ঞেস করলাম, তুই কারো সাথে কোনো সম্পর্ক করেছিস? সে আমার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। আমি এমন কিছু করিনি। তখন সে আমাকে এমন কিছু বলল যে আমার মনে হলো যে না, আকাশ আমার মাথায় ভেঙে পড়েছে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং পৃথিবীর সব পাথর আমাকে আঘাত করছে। আমার চোখে জল এসে গেল। আমি নিজেকে ঘরে আটকে রাখলাম এবং 2 ঘন্টা পরে বাইরে বেরিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুই কি মিথ্যা বলছিস না? সে বলল, সত্যি বলছি মা, আমার কথায় বিশ্বাস কর। তারপর রাতে আমি আমার মেয়েকে আমার ঘরে শোয়ানো শুরু করলাম। আমার স্বামী বললেন, তাকে এখানে কেন শোয়াচ্ছিস? তার তো নিজের ঘর আছে। আমি বললাম, এখন থেকে এখানেই শোবে। তিনি বললেন, তাহলে আমি কোথায় যাব? আমি বললাম, তুমি যেখানে খুশি সেখানে যাও। আমার স্বামী বললেন, তোর কি হয়েছে? তুই এমন মুখ কেন বানিয়ে রেখেছিস? আমি বললাম, আমি মুখ বানাইনি। আমি আমার মেয়েকে বুকে ধরে শুয়েছি, আর আমার চোখ থেকে তখনও জল পড়ছিল। পরের দিন থেকে আমি কাজেও যাওয়া বন্ধ করে দিলাম এবং আবার বাড়িতেই কাপড় সেলাই করতে লাগলাম। আমার স্বামী বললেন, কাজে কেন যাচ্ছিস না? আমি বললাম, কাজ ছেড়ে দিয়েছি। আমার এই কথায় সে খুব অবাক হল। সে বলল, এত ভালো কাজ তুই কেন ছেড়ে দিলই? আমি বললাম, হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। আর তোর কি যায় আসে? আমার মন করল না, তাই ছেড়ে দিয়েছি। দিনগুলো এভাবেই কাটতে লাগল এবং আমার মেয়ের শরীর ভালো হতে লাগল। আমি বাড়িতে কাজ করতাম, তাই আমার খুব ক্ষতি হচ্ছিল। আমাদের বাড়ির পরিস্থিতি আবার খারাপ হয়ে গেল। আমার স্বামী আবার জিনিস আনা বন্ধ করে দিল। এখন আমি তাকে কোথাও যেতে দিতাম না। এক রাতে আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম। আমি আগেই রান্না করে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে আমাকে ডেকে বলল, মা, খিদে পেয়েছে, এসো খাবার খেয়ে নাও। আমার স্বামীও বাইরে বসেছিল। আমরা সবাই মিলে খাবার খেলাম এবং তারপর আমার কিছু মনে ছিল না যে আমি কোথায় আছি। রাতের মাঝামাঝি আমি জেগে দেখি যে আমার মেয়ে আমার পাশে নেই। আমি তৎক্ষণাৎ উঠে বাথরুমের দিকে গেলাম যে সে হয়তো বাথরুমে আছে, কিন্তু সেখানে সে ছিল না। এরপর আমি এমন এক দৃশ্য দেখলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মেয়ে তার ঘরে শুয়েছিল এবং আমার স্বামী চারপায়ে বসেছিল। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সে বলল, কেন পাগলদের মতো তাকিয়ে আছিস? তারপর সে বলল, জাগিয়ে সোজা আর এখানে থেকে যা। সে খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল, না হলে আমার এমন অজ্ঞান ঘুম কখনোই হতো না। আমার বোঝাই হয়নি যে আমার মেয়ে কখন উঠে গিয়েছে। সকালে আমার মেয়ের জ্বর ছিল এবং তার কোনো হুঁশ ছিল না। আমি খুবই চিন্তিত ছিলাম। এক পাড়া পড়শিকে তার পাশে বসিয়ে রেখে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম। আমি পাড়ায় গিয়ে পানের দোকান থেকে একটা কোদাল নিয়ে এলাম। রাতে পুরো পাড়ার বিদ্যুৎ ছিল না, কিন্তু শীতকাল ছিল, তাই সবাই শান্তিতে ঘুমাচ্ছিল। চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, খুবই নিরূপ পরিবেশ ছিল। সকালে আমি তাড়াতাড়ি জেগে গেলাম এবং আমার কাজে ব্যস্ত হলাম, কিন্তু হঠাৎ দরজার কড়া বেজে উঠল। বাজানোর ধরন দেখে মনে হচ্ছিল যেন কোনো পুলিশ অফিসার বা ডাকাত খুব বাজেভাবে দরজার কড়া বাজাচ্ছিল। আমি ভয়ে গুটিয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে দরজা খুলব না। আমার মেয়ে উঠে গিয়ে বলল, মা, কি হচ্ছে এবং আপনি কি করছেন? আঙ্গিন কেন খোঁড়া হয়েছে এবং বাবা কোথায়? আমি বললাম, ওকে বাবা বলার কোনো দরকার নেই। আমার মেয়ে আমাকে দেখে চিৎকার করে উঠল। সে বলল, আপনার কাপড়ে এটা কি লেগেছে? আমি বললাম, পাগলি, বাথরুমে পড়ে গিয়েছিলাম তাই অনেক জায়গায় আঘাত লেগেছে এবং এই কারণেই আমার কাপড়ে এটা লেগেছে। তুমি ভয় পেও না, আমি তোমার মা, আমি সবকিছু ঠিক করে দিয়েছি। কিন্তু বাইরে বারবার কড়া বাজছিল। সে বলল, দরজায় কে এবং আমাদের বাড়ির দরজা কেন ভাঙছে? আমি বললাম, তোমার জিনিসপত্র তুলে নাও এবং পাশের আন্টির বাড়ি চলে যাও। সেখানে থাকো যতক্ষণ না আমি তোমাকে নিতে আসি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং তার সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়ে পাশের বাড়ি পাঠিয়ে দিলাম। সে আমার খুব ভালো বান্ধবী ছিল। আমি আমার সমস্ত সঞ্চয় এবং জমাকৃত টাকা তাকে দিয়ে বললাম, যতদিন আমার মেয়ে তোমার কাছে আছে তার খুব যত্ন নিও। প্রয়োজনে তাকে কয়েক দিনের জন্য দূরে পাঠিয়ে দিও এবং তাকে এখান থেকে নিয়ে চলে যাও। তুমি সবসময় বলতে যে আমার মেয়ে তোমার ছেলের জন্য খুব ভালো, তাহলে তাকে তোমার পুত্রবধূ করে রেখো এবং সবসময় নিজের কাছে রেখো। আমার বান্ধবী সব জানত যে আমি কি করেছি। সে সত্যিকারের বান্ধবী হয়ে প্রতিশ্রুতি দিল যে সে আমার মেয়ের খুব ভালো যত্ন নেবে।
তার নিজের সন্তান থেকেও বেশি। এখন আমার মেয়ে তার কাছে ছিল এবং আমার আর হারানোর কিছুই ছিল না। আমি বাড়িতে একদম একা ছিলাম। লোকেরা বারবার বলছিল, বোন, দরজা খোলো, না হলে আমরা দরজা ভেঙে দেব। যখন আমি দরজা খুললাম না, তারা দরজা ভাঙার প্রস্তুতি নিল। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু যা ভয়ের ছিল তা তো আগেই ঘটে গেছে। আমি আমার চোখের জল মুছে ফেললাম। কিছুক্ষণ পরে দরজা ভেঙে গেল। পুলিশ এবং কিছু নিউজ চ্যানেলের লোকেরা ঢুকে এলো এবং সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা আঙ্গিন খোঁড়া দেখে এবং সেখানে মাটি ভিজে দেখে সব বুঝে গেল। তারপর পুলিশ গর্ত থেকে মাটি সরিয়ে ফেলল এবং সেখানে যা দেখল তাতে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। আমি একদম এমন দাঁড়িয়েছিলাম যেন কিছুই ঘটেনি। তারা আমাকে অবাক হয়ে দেখছিল। লেডি কনস্টেবল আমাকে ধরে ফেলল এবং আমি বললাম, আমার কোনো দুঃখ নেই। পুরো পাড়ায় এই কথা ছড়িয়ে পড়েছিল। তারা জিজ্ঞেস করল, মেয়ে কোথায়? আমি বললাম, সে কারো সাথে পালিয়ে গেছে, আমি জানি না কোথায় আছে। আমি মিথ্যা বলেছিলাম। স্বাভাবিকভাবেই আমি চাইনি তারা আমার মেয়েকে প্রশ্ন করুক এবং তাকে জানতে দিক যে আমি কি করেছি। সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে আমার স্বামী কোথায় ছিল। সে সেখানেই ছিল যেখানে তাকে থাকা উচিত ছিল, কারণ যা সে করেছে তারপর তার সেই জায়গায় ঠিক ছিল। পুলিশ আমাকে নিয়ে চলে গেল। সবাই আমাকে এমনভাবে দেখছিল যেন আমি এই পৃথিবীর কেউ নেই, যেন আমি এমন কিছু করেছি যা কেউ আশা করতে পারে না। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর কারণও আমার স্বামী ছিল। কেউ আমার কাছে আসছিল না। সবাই আমাকে এমনভাবে ভয় পাচ্ছিল যেন আমি মানুষ নেই, কোনো ডাইনি, কারণ আমি এমন কাজ করেছি। পাশের দোকানদারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে বলল, এমন তো বলেছিল আমাকে যে শক্ত কাপড় দরকার, আমার বাড়িতে কিছু কাজ হচ্ছে। আমি কি জানতাম যে এই মহিলা এমন করবে। আঙ্কেলের স্ত্রী সম্পর্কে বলেছিলে যে তিনি তোমার সাথে খুব খারাপ করেছিলেন, কিন্তু তুমি কখনো রিতেশ আঙ্কেলের ছেলে রাজের কথা বলনি। যদিও তুমি আমার বিয়ে চঞ্চলের ছেলে পরাগের সাথে করতে চেয়েছিলে, তুমি এটা করেছিলে যাতে আমাকে কিছু মনে না পড়ে। আদৃতি বলল, মা, আমি জানতাম যে তোমার এইসব করার পেছনে কোনো কারণ ছিল। আমি আমার জীবনের এতগুলো বছরে তোমার মধ্যে কোনো খারাপ দেখিনি। কিন্তু মা, আমি আমার বাবার করা প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। তখন রাজ এগিয়ে এসে হাত জোট করে বলল, আন্টি, সময় অনেক এগিয়ে গেছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। সবাই ভালো হয়ে গেছে এবং আমি আপনাকে বলতে চাই যে মার স্বাস্থ্য খুব খারাপ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না। হয়তো তিনি আপনার সাথে যা করেছিলেন, ঈশ্বর তাকে তার ভুলের শাস্তি দিয়েছেন। মার পক্ষাঘাত হয়েছে, ডাক্তার কিছুদিনের সময় দিয়েছেন। মার অবস্থা খুব খারাপ। আপনি আমার সাথে চলুন এবং মাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিন। হয়তো তার জীবনের যে সময় বাকি আছে তা শান্তিতে কাটাতে পারেন। আমার মেয়ে রাজের সাথে বিয়ে করে ফেলেছিল। এখন আমার কাছে না বলার কোনো সুযোগ ছিল না। আমি রাজ এবং আদৃতির সাথে রাজের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম রাজের মা কাবেরী খুব খারাপ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার অবস্থা দেখে আমার খুব মায়া হল। আমাকে দেখে তার চোখে জল এসে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ দেখে আমার মনে হলো যেন তিনি আমাকে ক্ষমা চাইছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি কাবেরী। এখন আমাদের সন্তানরা বিয়ে করে ফেলেছে, তাদের আশীর্বাদ দাও। এটা শুনে কাবেরীর চোখ থেকে জল বের হয়ে গেল এবং তিনি কাঁদতে লাগলেন। রিতেশ ভাই সাহেব আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে যখন থেকে কাবেরীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু হয়েছিল, ভাবি বুঝতে পেরেছিলেন যে তিনি আপনার সাথে ভুল করেছিলেন। ঈশ্বর তাকে তার শাস্তি দিচ্ছেন। তিনি আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তার সাহস হয়নি। তিনি বলেছিলেন যে যখন তিনি সুস্থ হবেন তখন নিজে আপনার বাড়িতে গিয়ে ক্ষমা চাইবেন, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এবং তিনি আপনার কাছে ক্ষমা চাইতে পারেননি। একদিন যখন আদৃতি আমাদের বাড়িতে এসে সব বলল, তখন আমি নিজেই এই দুই সন্তানের বিয়ে করিয়ে দিয়েছি। আমরা আপনাকে এজন্য জানাইনি কারণ আমরা জানতাম যে আপনি কখনোই এই শিশুদের বিয়েতে সম্মতি দেবেন না, কারণ আপনার সাথে অনেক খারাপ করা হয়েছিল। আমি আমার বন্ধুর প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। রিতেশ ভাই সাহেব আমার সামনে হাত জোট করে দাঁড়িয়ে বললেন, ভাবি, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার স্ত্রীকে ক্ষমা করে দিন এবং আমার সন্তানদেরও ক্ষমা করে দিন, যারা আপনার কাছে লুকিয়ে বিয়ে করেছে। আমার মেয়ে খুশি, এটাই আমার জন্য অনেক। আমি রিতেশ ভাই সাহেবকে বললাম, যা হয়েছে হয়েছে, আপনাকে লজ্জিত হওয়ার দরকার নেই। আমি কাবেরীকে ক্ষমা করেছি বলে আমি আমার বাড়ি চলে এলাম। কিন্তু পরের দিন যে খবর এলো তাতে আমার পা থেকে মাটি সরে গেল। আদৃতি বলল যে কাবেরী মারা গেছেন। কাবেরীর মৃত্যুতে আমার খুব দুঃখ হল। এখন আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকছে এবং খুব খুশি। এভাবে আমার স্বামীর স্বপ্ন পূরণ হল এবং কাবেরী তার ভুলের শাস্তিও পেল। বন্ধুদের, আমি আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপুন, যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনারা পান।